ভাইজান তুমি বিদেশ থেকে আয় পড়ছো? ও আইলাম রে ভাই। তো তুমি দেশে আসবে আমার আগে জানাইবে না? আমার আগে জানাইলে আমি একটা গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে যেতাম, তোমার রিসিভ করতাম। কিছুই জানালে না, হুট করে বাড়ি এসে বললাম। এটা কি ঠিক করলা কও? আমি তো ভাই নিজেও জানতাম না এভাবে যে হুট করে আমি বাড়িতে ছিলাম। তো করে কেমনে জানাবো তো? তোমার কথা শুনে কেমন জানি লাগতেছে আমার। সত্যি করে কও তো, তোমার কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে বিধায় তো হুট করে বিদেশ থেকে বাড়িতে চলে এলাম। ভাইজান কি সমস্যা হয়েছে? আর কয় মাসের ছুটি নিয়ে তুমি দেশে আইছো? ছুটিতে আসি না, একেবারে চলে আসতে। ভাইজান তুমি একবারে চলে এসো মানে? তুমি না কিছুদিন আগে আমার ফোন দিয়ে কইলা তুমি ছুটিতে আইবা। বোন রে, আমার তো সেরকম ইচ্ছা ছিল, কিন্তু কিছুদিন যাবত আমার শরীরটা ভালো যাইতেছে না। আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি, আমি কোনো কাম কাজ করতে পারতাম না। আমার মালিক পক্ষ বুঝা গেছিল যে বিদেশ বাড়িতে আমার দিয়ে কোনো কাম কাজ নেই। এই কারণে মালিক পক্ষ আমার টিকিট কেটে একেবারে দেশে পাঠিয়ে দিচ্ছে। তোমার বড় কোনো অসুখ হয় নাই তো? কিসের বড় ধরনের অসুখ হইব না? ওনার তো দেখে মনে হচ্ছে কোনো রোগে হয় নাই। আসল কথা হইলো ভাই ভাবিদের ছাড়া থাকতে পারতেছে না, এই জন্য বোর জন্য পাগল হইয়া দেশে চলে আসছে। একদম উল্টাপাল্টা কথা কইও না তানিয়া। আমার জামাই কি নতুন বিদেশ গেছে যে বউ ছাড়া থাকতে পারবো না? সব সময় তুমি খসা মারা কথা কও। এত রাগ করতেছেন কেন আপনি? হ্যাঁ, আমার বউ ছোট মানুষ, মুখ ফুসকায় না একটা কথা বাইরে গেছে, এর জন্য কি রাগ করা লাগবো? ভাইজান একবারে চলে আইছো, সমস্যা নাই। একবারে যেহেতু চলে আইছো, তুমি নিশ্চয়ই অনেক টাকা পয়সা সাথে করে নিয়ে এসো, তাই না? না রে ভাই, একটা টাকাও আমি বিদেশ থেকে আনতে পারিনি। কইলাম না তোরে, আমি কদিন ধরে অসুস্থ, ঠিক মতো কাম কাজ করতে পারিনি। টাকা আনবো কোত্থেকে? হাই হাই, কোনো টাকা পয়সা আনতে পারেন নাই, তাহলে শুধু হাত আর পা নিয়ে দেশে নাস্তা নাস্তা চলে আসছেন। তুমি ঠিকই করছো, আমি শুধু হাত আর পা নিয়ে বিদেশ থেকে চলে আসছি। ভাইজান তুমি সুস্থ ভাবে দেশে আসছো, আমাকে কাছে আসছো, তাতেই আমরা খুশি। বাইসে থাকলে টাকা পয়সা অনেক ইনকাম করতে পারবা। দেশে তো কাজ কামের অভাব নাই, দেশে কাজ কাম করবা। ওই দেশে সে কি কাজ করবো? হ্যাঁ, দেশের মধ্যে কোনো কাম কাজ আছে? তাছাড়া সে সারা জীবন বিদেশে ছিল, সে কি দেশে এসে এখন এই খাত খামার কাম করতে পারবো? আমি নিজেও বেকার, কোনো কাম কাজ করি না, টাকা পয়সা ইনকাম নাই। এখন এতগুলা মানুষের সংসার কিভাবে চলবে? এই সংসারটা এখন তুমি যে একবারে বিদেশ থেকে চলে আসলা, এই যে আমাকে বোনটার বিয়া হয় নাই, তার বিয়া দিবা কেমনি? তোমার বউরে খাওয়াবে কি? তোমার যে একটা বাচ্চা আছে, এটা কি খেয়াল আছে? তারে কি খাওয়াবে? তুমি নিজে কি খাইবে? আমি কিছু জানি না রে ভাই, আমি কিছু ভাবতে পারতেছি না। এইসব কিছু নিয়ে চিন্তা করতে করতে আমি আরো অসুস্থ হয়ে পড়তেছি, আমার শরীর আরো খারাপ করতেছে রে ভাই। আর দূর তুমি মিথ্যা কথা করো না তো, তোমার মাথায় এই সংসার নিয়ে কোনো চিন্তাই নাই। বিদেশের বাড়িতে কি মানুষ অসুস্থ হয় না? তুমি কি বিদেশে মরে যাইতেছিলা যে ঢ্যাং 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 করতে করতে দেশে এসে পড়ছো? আমার বউ তো ঠিকই কইছে, তুমি তোমার বউরে ছাড়া 1 মিনিটও থাকতে পারো না, এর জন্যই দেশে চলে আসছো। এ বাদ দাও তো, ওনার যা খুশি তা করুক, আমাদের এত তাতে কি? না তো চলো, যার যারটা শেষে বুঝুক। কিরে মিজান, তুই একলা একলা খাইতে বয়ে গেলি? আমি তো আরো ভাবলাম এতদিন পরে বিদেশ থেকে বাড়িতে আসছি, দুই ভাই এক লগে খাবো। তুই খাইতে বয়ে গেলি, আমার ডাকলি না কেন? আজকে বাড়িতে শুধু রান্না বান্না আমাকে দুইজনের হয়েছে, সেজন্য আমরা দুইজনে খেতে বসছি। আপনার করে ডাকি, কারণ আপনাদের জন্য কোনো রান্না বান্না হয় না। এটা তুমি কি কইতেছো তানিয়া? ঘরের মধ্যে মানুষ হলো 5-6 জন, তুমি দুইজনের জন্য রান্না করছো কেন? তুমি কি বোবা হয়ে গেছো? কথা বলতেছো না কেন? তোমার ভাইরা বুঝায় বলো। আচ্ছা ভাইজান, আপনি 20-25 বছর বিদেশ করে এলেন, আপনার মাথায় কি আক্কেল বুদ্ধি কিচ্ছু নাই? 5-6 জন মানুষ আমরা সংসারে, দুইজনের জন্য রান্না হয়েছে, আপনি বুঝেন না কিছুর জন্য হয়েছে? এখন থেকে আমরা দুইজন আলাদা খাবো, আলাদা সংসার করুন, এর জন্য আমাকে দুইজনের জন্য রান্না হয়েছে। এখন বুঝছেন? তুই কি সংসারটারা আলাদা করে দিতে চাস? আলাদা করতে চাই। মানুষের সারা জীবন এক লগে সংসার করে নাকি? আপনি এতদিন বিদেশের বাড়িতে ছিলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও সংসারটা আলাদা করতে পারি নাই। এখন যেহেতু আপনি বিদেশ থেকে চলে আসেন, তাহলে আপনার বউ পোলাপান নিয়ে আপনি আলাদা সংসার করেন, আমারে আমার মতো আমার বউডারে নিয়ে সংসারটা করতে দেন। মিজান, তোমার ভাই বিপদে পড়া একেবারে দেশে চলে আসছে। তুমি তো সবই জানো, মানুষটা অসুস্থ, শরীর খারাপ, তারপর বিদেশ থেকে আসার সময় 1 পয়সাও আনতে পারে না। আর এই মুহূর্তে যদি তুমি এই সংসারটা আলাদা করে দাও, তাহলে আমরা কই যাবো, কি খাবো? তোমার এই ছোট মাইয়াটা, আমি কি খাওয়াবো? আপনি কি খাবেন? আপনার জামাই কি খাবো? আপনার বাচ্চা কি খাবো? এই চিন্তা কি আমার জামাই করবো? এই চিন্তা তো করবো আপনার জামাই। আমার সাফ সাফ কথা, আমরা আলাদা রান্নু, আলাদা খামো, আলাদা সংসার করবো। আপনার আমাকে বিরক্ত করে না, এখান থেকে যান। তানিয়া, তুমি যেহেতু সংসারটা আলাদা করে দিতে চাইতেছো, সমস্যা নাই, আলাদা করে দিও। তবে বোন, তোমার কাছে আমি কয়েকটা দিন সমস্যা দিতেছি। আমি যদি একটা কাজ বাজে জোগাড় করতে পারি, তখন তুমি সংসারটা আলাদা করো। আমরা যদি এখন আলাদা করে দাও, আমি আমার বউ বাচ্চা নিয়ে খুব বিপদের মধ্যে পড়ে যাবো। না 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 ভাইজান, আমি আর 1 সেকেন্ডও সময় দিতে পারবো না। সংসার আলাদা হইব, এটাই ফাইনাল। এবং এখন থেকে সেটা শুরু হইলো। এখন থেকে আপনার আলাদা সংসার, আমাকে আলাদা সংসার। ভাইজান তোমরা দুজন যেহেতু আলাদা হয়ে যেতেছো, তাহলে আমি কার লোকে খাবো? এতদিন তো আমার লোকে খাইছো, আমি তো খাওয়াইছি, আমি তো পড়াইছি। এখন বড় ভাই বিদেশ থেকে আইছে, এখন তার কাছে যে কিছুদিন খা পর। কি কও, বড় ভাইজানের যে অবস্থা, ভাইজান তো নিজেই খাইতে পারবো না, আমারে কি খাওয়াইবো? এত কিছু তো আমরা জানি না। এখন এখান থেকে যান। কেন যেভাবে দেখাচ্ছস, আমি তো খানের তো নজর লাগাবে, এরপরে তো আমাকে পেট খারাপ হইব। কথা ঠিক কইছো তুমি। না, আমরা তোমাকে খাওয়ানো নজর দিয়ে তোমাকে পেট খারাপ করবো না, আমরা চলে যেতেছি। তুই যেহেতু আলাদা হয়ে যেতে চাস, আলাদা খাইতে চাস, কোনো সমস্যা নাই, তুই আলাদা খা।
তবে তুই আমার আদরের ছোট ভাই, তোর কাছ থেকে এটা আমি আশা করি নাই। তবু জন্য আমি যা যা করছি সবকিছু তুই ভুলে গেলি। খুব কষ্ট পেলাম রে ভাই, খুব কষ্ট পেলাম। এই গ্লাসটা আমাগুলো খাইলো, কালকে থেকে বড় বেলা খাইছি। যেই ঘরে আমার বড় ভাই ভাবি বা ছোট্ট ভাতিজিরা খাওন পায় না, এই ঘরে আমিও খাবো না। মা গো মা, দেমাক কথা খাইতো এতদিন খাইছি না খেলে দিচ্ছি তোমার। না খাক, খাও তুমি। মিজান চল আমার লোকে ব্যাংকে চল। ব্যাংকে যাবো মানে? তোমার লোক আমি ব্যাংকে যাবো কেন? বিদেশ থেকে আমি একেবারে চলে আসছি, আসার পরে সংসারটাও আলাদা করে দিচ্ছিস। ঘরে বাজার সদাই কিছু নেই, ঘরে চাল ডাল বাজার সদাই করতে হবে। তোর অ্যাকাউন্টে যে আমার জমানো টাকা আছে সেই টাকাগুলো তুই আমার তুলে দিয়ে দে। ভাইজান তুমি এটা কি কও? তোমার টাকা আমার অ্যাকাউন্টে এলো কোথা থেকে? আমি বিদেশ থেকে যত টাকা পয়সা পাঠাইছি সব তো তোর অ্যাকাউন্টে পাঠাইছি। আমার জানা মতে এখনো পর্যন্ত তোর অ্যাকাউন্টে আমার 2 থেকে 2.5 লাখ টাকা জমা আছে। তুই সেই টাকাগুলো আমার তুলে দিয়ে দে। ভাইজান তোমার বয়স কি ঘুমে হয়েছে নাকি? তুমি বিদেশ থেকে টাকা পাঠাইছো, সেই টাকা এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে রয়েছে। তুমি মাস শেষে সংসারের খরচের জন্য কিছু টাকা পাঠাইতা, তো সেই টাকা তো বাজার খরচ করতে করতেই শেষ হয়ে যেত। আর ওই যে তোমার বাচ্চাটা, তার আজকে জ্বর কালকে কাশি, ওই দিন এই হয়েছে আজকে ওই হয়েছে, এই সব করতে করতে ওষুধ আনতে আনতেই তো আমার টাকা সব শেষ। আর বউ যে 2 দিন পরে পরে মার্কেটে যায়, পার্লারে যায়, পুরো ফ্লাক করে, ফেশিয়াল করে, এটি কোন নাকি? এই যে একটা ভালো কথা মনে করছো, হ্যাঁ? তুমি থাকো বিদেশে আর তোমার বউ দেশের মধ্যে এমন ভাবে চলাফেরা করে, এমন একটা ভাব দেখায় মনে হয়েছে সে রাজা বাদশার বউ। সে 2 দিন পরে পরে মার্কেটে যাইতো, শপিং করতে যাইতো, শাড়ি কিনে, গয়না কিনে, পার্লারে যা, সেই টাকা পাইতো কই? এই টাকা তুমি যে আমার বিদেশ থেকে পাঠাইতে, তার বেশিরভাগই তো তোমার বউরে দিতে হয়েছে আমার। খবরদার মিথ্যা কথা কইবে না, আমি জান। আমি 2 দিন পর পর মার্কেটে যাই মানে? তুমি আজ পর্যন্ত কইতে পারবা আমার একটা শাড়ি কেনার লাগে, একটা 3 পিস কেনার লাগে একটা টাকা দিছো? তেল, সাবান, পাউডার কিছু তুমি আমার আজ পর্যন্ত কিনে দাও নাই। তোমার কাছে আমি টাকা চাইলেই তুমি কইতা সব টাকা নাকি বাজারে শেষ হয়ে যাইতো। এখন কেন তুমি আমার জামাইয়ের কাছে আমার নামে মিথ্যা কথা কইতেছ? মা গো মা, এই মহিলা যে কত বড় মিথ্যাবাদী। দেখছো দেখছো দেখছো, আমরা যে পার্লারে যেতেন 2 দিন পরে পরে এমবি পড়তেন মোবাইলও, একবার কাগজ লাগিয়ে মুতে ভিডিও কলে কথা কইতেন। এসব টাকা কই থেকে নিতেন? আমার জামাই থেকে তো নিতেন, আমার চোখের সামনে থেকে তো নিতেন। আমার জামাইয়ের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাইছেন, সেই অ্যাকাউন্টে কিছু টাকা থাকতো। আপনার বউ এই সব টাকা জলের মতন খরচ করছে। আর আমার জামাই তো মাঝে মধ্যে বাজারে নিজের পকেটে টাকা করতো। তোমার জামাই টাকা দিয়ে বাজার করতো? আরে তোমার জামাই তো কোনো কাজ কামই করে না, সে টাকা পাবো কই? শুনুন ভাবি, আমরা কিন্তু আপনাকে মতো না। আমার শ্বশুর টাকাওয়ালা, সে মাঝে মাঝে আমার টাকা পাঠায়, সেই টাকা দিয়ে আমি বাজার খরচ চালাইছি সংসারে। যাই হোক, এই সমস্ত কথা কয়ে আর লাভ নাই। ভাইজান, আমি তোমার ছাপ ছাপ করে দিতেছি, তোমার কোনো টাকা আমার অ্যাকাউন্টে নাই। এই ব্যাপারে তুমি আর আমার সাথে কোনো কথা বলো। ভাইরে তোর কাছে আমি যতবারই টাকা পাঠাইছি সব সময় আমি হিসাব করে রাখছি। তোর কাছে আমার 2.5 লাখ টাকার মতো আছে। তুই যেহেতু কইতাছস যে টাকা পয়সা অনেক খরচপাতি হয়ে গেছে, 2.5 লাখ টাকা না হোক, তোর কাছে অন্তত আমার 2 লাখ টাকা হইলেও জমা আছে। ভাইরে আমি খুব বিপদের মধ্যে আছি, তুই আমারে সেই টাকাটা আমারে তুলে দে ভাই। আমার খুব উপকার হবো ভাই, খুব উপকার হবো। আরে বাবা রে, 2 লাখ টাকা থাকলে কি আমি 2 লাখ টাকা আপনার খাই বালাইতাম? এই মিজান ওরকম লোক না। আর আমি কি আপনার কইছি যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠান? আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, সব টাকা আপনার জন্য খরচ করছি, এখন আমার চোর বানায় ফেলাইতেছেন। বুঝো না, বিদেশ থেকে তো একবার আইসা পড়ছে, দেশে তো কোনো কাম কাজ নেই, এজন্য তোমার কাছে আসছি কিছু টাকা পয়সা ধান্দা। একদম মুখ সামলায় কথা বলবি তুই। আমার জামাই ধান্দাবাজ না, ধান্দাবাজ হলে তোর জামাই একটা বেঈমান প্রতারক। তোমরা তোমার সংসারের লিখে আরো করো, দেখছো কি কয়? হ্যাঁ, তুমি বিলে বেঈমান, তুমি বিলে প্রতারক, তুমি বিলে হাতে টাকা পয়সা মাইরা খাইছো। তোমার ভাই সারা জীবন বিদেশ থাইকা টাকা বানাইছে, তুমি সেই টাকা পয়সা দেখা শুনে কত সুন্দর ভাবে সংসারটা চালাইছো, দেখে রাখছো। আর এখন কি কয়? তোমার এত বড় অপবাদ দিতে পারলা? তাহলে আমাদের করো না, করো। ওরে আল্লাহ রে আল্লাহ, সারা জীবন ভাই ভাবির জন্য করে এখন আমি চোরের ভাগিদার হইলাম। আমি নাকি বাটপার, আমি নাকি প্রতারক। শোনেন ভাবি, আমি যদি বাটপার হইতাম, আমি যদি ধান্দাবাজ হইতাম, তাহলে এই বাড়ির মধ্যে 2 জনের 1 জনও থাকতে পারতেন না, 1 মিনিটও না। ভাইজান, আমি তোমার ছাপ ছাপ কই দিতেছি, তোমার কোনো টাকা আমার অ্যাকাউন্টে নাই। এই নিয়ে তুমি আর একটা কথা কবে না, যদি কও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সকাল সকাল আইছে আজাইরের সাথে কথা কবের জন্য, খালি বড় ভাই দেখে আজকে কিছু কইলাম না, নাইলে পরে এর একটা বিহিত আমি করে থাকতাম। আরো করো ভাইরে বিশ্বাস, আরো পাঠাও ভাইয়ের অ্যাকাউন্টে টাকা।